সঞ্জয় শোনা যাচ্ছে তো? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে নাকি বলবি? স্ক্রিনটা আমি করলাম। দেখা যাচ্ছে স্ক্রিন? ঠিক। দেখ, আগের দিন আমরা কর্মকারকের বেশ কিছু অংশটা পড়েছি। আজকে বাকি অংশটা পড়ে নেব। ঠিক আছে? কারণ আমরা জানি যে কারক আর বিভক্তির আলাদা সূত্র থাকে। ঠিক আছে? মানে অনেক সময় জিজ্ঞেস করে না, এটা এটা কি বিভক্তি সূত্র না এটা কারকের সূত্র? ঠিক আছে? তো দুটো আলাদা কিন্তু, হ্যাঁ। তো এখন কারকের সূত্র পড়ছি আমরা মেনলি। তো এখানে একটা সূত্র রয়েছে, দেখ, বলছে अकर्मक धातुर्भि যোগে देशः काल वा गंतव्य अथवा च কর্মসংজ্ঞক ইতি বাচ্যম। কে বলেছেন এটা? না, এটা বার্তিককার বলেছেন, কাত্যায়ন বলেছেন। কি বলেছেন? বলছে অকর্মক ধাতুর ভি যোগে, প্রথমে বলেছে মানে অকর্মক ধাতুর যোগে। আর কি বলেছে? দেশ কাল ভাব ক্রিয়া এবং ক্রোশ। ক্রোশ মানে হচ্ছে একটা পথব্যাপী, এতটা রাস্তা আর কি, এরকম যদি বোঝায়। গন্তব্য পথ কি বলছে? কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। যেটা আমরা ন্যাচারালভাবে পরবর্তীকালে দেখব বা দেখি, এই সূত্রটা আমরা এইভাবে কম পড়েছি, কিন্তু আমরা পড়েছি কোনটা না, কালাধ্যান ও অত্যন্ত সংযোগ। কিন্তু এই সূত্রটা এখানে আমাদেরকে কি বলছে? প্রথমে বলছে দেখ যে অকর্মক ধাতু। তাহলে অকর্মক ধাতু কি বল, জানা আছে কারণ? যে ধাতুতে কর্ম নাই। হ্যাঁ, ঠিক বলেছিস। মানে যার সঙ্গে কর্ম থাকে না। তাহলে যে ধাতু ক্রিয়া বা যার সঙ্গে কর্ম থাকে না, সেটাই হচ্ছে আমাদের অকর্মক ধাতু। যেমন দেখ, আমি যদি বলি যে ছেলেটি দৌড়ায় বা ছেলেটি দৌড়ায়, এরকম একটা উদাহরণ দিচ্ছি, ছেলেটি দৌড়ায়, তাহলে এখানে প্রশ্ন কি হবে? এখানে কিন্তু কে দৌড়ায় হবে, তাই না? তাহলে কে দৌড়ায় সেটা কি বলছে? সেটাও আমরা বলতে পারি যে ছেলেটি দৌড়াচ্ছে। কিন্তু দেখ, কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়, কর্ম হয় না কিন্তু, তাই না? তাই ছেলেটি দৌড়াচ্ছে, এখানে যদি কাকে দৌড়ায় বলি তাহলে কোনো উত্তর আসবে না কিন্তু। তাহলে এই যে দৌড়ায়টা, সেখানে কিন্তু অকর্মক ধাতু হবে। ঠিক আছে? আমি যদি বলি সঞ্জয় ঘুমাচ্ছে, তাহলে সঞ্জয় ঘুমাচ্ছে মানে কি? সঞ্জয় ঘুমাচ্ছে মানে কে ঘুমাচ্ছে এরকম প্রশ্ন করবো তো? কাকে ঘুমাচ্ছে প্রশ্ন করবো কি বল? বা কি ঘুমাচ্ছে, এরকম ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। মানে কে ঘুমাচ্ছে, সেহেতু এটাকে কি বলছে? এটা কিন্তু অকর্মক ধাতু বলছে। বেশ, তাহলে এখানে বলছে অকর্মক ধাতু, তাহলে পেলাম। এবার বলছে দেশ, দেশ মানে হচ্ছে দেশের নাম হতে পারে, কাল মানে হচ্ছে সেই সময়টা হতে পারে, ভাব, ভাব ভাব মানে কি? ক্রিয়া। আমরা যখন নিরুক্ত পড়েছিলাম, সেখানে আখ্যাত পরিচিত, আখ্যাত নাম আখ্যাত, সেই আখ্যাততে দেখবি পড়িয়েছিলাম যে ভাব প্রধানম আখ্যাতম, মানে যেটা ভাব প্রধান, মানে যেটা ক্রিয়া প্রধান, যেটা ক্রিয়া থাকবে, সেটাকে কি বলা হবে? সেটা বলা হবে আখ্যাত। তাহলে ভাব মানে এখানে ক্রিয়া। এবং বলছে ক্রোশ প্রবৃত্তি গন্তব্য পথ কর্মসংজ্ঞা প্রাপ্ত হচ্ছে। তাহলে দেশ বলতে এখানে কোন দেশ? দেখ, অকর্মক ধাতু তো পেয়ে গেলাম, কিন্তু দেশ বলতে কোন দেশ বলছে? এখানে দেখ, কুরু দেশ, পাঞ্চাল প্রভৃতি গ্রাম সমূহ নিয়ে সৃষ্ট বড় দেশ বুঝতে হবে। ছোট দেশকে বললে হবে না, বড় যেগুলো দেশ সেগুলো। বলছে কুরুন স্বপীতি, তাই না? কুরুন স্বপীতি। তাহলে এখানে দেখ, কুরু দেশকে বোঝানো হচ্ছে, কিন্তু গ্রামে স্বপীতি বোঝা হবে কেন? এখানে ছোট মানে গ্রামকে নিয়ে হবে না, বড় দেশকে নিয়ে হবে।
আর কি বলছে, কালের উদাহরণ দেখ, বলছে মাসম আস্তে। তাহলে কাল বলতে কি বোঝাতে চাইছে, দিন রাত্রি মিলিত মাস প্রবৃত্তি বুঝতে হবে। দিন আর রাত্রি যে মিলিত মাস সেটা বুঝতে হবে। তাহলে কাল বলতে দুটো গেলাম, আর কি পেলাম, গোদ অহম আস্তে। তাহলে গোদহম মানে গোদহন কাল, মানে গরুর যে মানে দুধ দোয়ানো হচ্ছে সেই সময়কে বলছে, যে এটা হচ্ছে গোদহন কাল। তাহলে বলছে যদিও এটিকেও কালের মতোই মনে হয়, তথাপি সূক্ষ্ম ভেদ আছে। এক্ষেত্রে গোদহন রূপ ক্রিয়ার আধিক্যই বক্তার বিবক্ষিত। তথাপি গন্তব্য শব্দের দ্বারা পথের পরিমাণবাচক প্রসাদের গ্রহণ হয়েছে। কেবলমাত্র পথ এ কর্ম হবে না, প্রসম আসতে, কিন্তু অধ্বনি আসতে। ভর্তৃহরি বলেছেন এই প্রসঙ্গে, একটা কারিকা বলেছেন কি, কালা কাল ভাবাধ্বদেশা নামান্তর্ভূত ক্রিয়ান্তরৈ सर्व कर्म रकमय योगय कर्मत्वम उपजायते। তাহলে বলছে অকর্মক ধাতুর সকর্মক্ত প্রাপ্তির কথা বলা হলো, প্রসঙ্গক্রমে সকর্মক ধাতুর অকর্মক্ত প্রাপ্তির কথা বলা হয়েছে। বেশ, এখানে দেখ আমরা তাহলে এইখান থেকে এইটুকু কি বুঝলাম, বলছে গোদহনম আস্তে। তাহলে গোদহনম আস্তে কথার অর্থ হচ্ছে যে গরু দহনকালে। তাহলে দেখ এইটা একটা কাল সময়কে বোঝাচ্ছে, তো এইটা হচ্ছে সময়, এইটা হচ্ছে গরু মানে দোয়ানোর কাজ আর কি। কিন্তু বলছে এখানে একটা সূক্ষ্ম ভেদ আছে। দেখ আমরা যেখানে কিছু দেখবো ব্যতিক্রম আমরা দেখতে পাই, সেই জন্য বলছে যে সূক্ষ্ম ভেদও আছে। কেউ কেউ মেনে চলেন যে এইটুকু সময়কে কাল বলবো, গোদহন কাল আর কইটুকু টাইম, তাহলে ওইটাকে আমরা কেন কাল বলবো, সেই জন্যকে মেনে চলেও না। ঠিক আছে, আর কি বলছে, এক্ষেত্রে গ্রহদণ্ডরূপ ক্রিয়ায় আধিক্যই বক্তার বিবক্ষিত, মানে এখানে ক্রিয়াটা আধিক, মানে মানে ক্রিয়াটাই মেন আর কি এখানে। ঠিক আছে, মানে কেউ বক্তা যিনি রয়েছেন তার কাছে কালটা মেন নয়, তার কাছে গোদহন সময়টা মেন। দেখবি যেমন আমি একটা জিনিস বলি, আমি যদি বলি শিবরাত্রি, একটা কথা বললাম যে শিবরাত্রি, তাহলে শিবরাত্রি মেয়েদের কাছে কি থাকে যে, বা ছেলেদের কাছে, উভয়ের ক্ষেত্রে, যে এটা হচ্ছে সেই সময়ের মানে সেই মানে পুজোকে কেন্দ্রীভূত হচ্ছে, মানে শিবটাই এখানে মেন। আমি কোন সময় পুজো হচ্ছে সেটা আমি ভাবছি না, শীতকালে হচ্ছে না গরমকালে হচ্ছে সেটা আমি ভাবছি না, শিবটাই এখানে মেন। তাহলে একটা জিনিস দেখ, এই যে প্রথম উদাহরণটা বললাম যে কুরুন স্বপীতি, কুরুন স্বপীতি মানে হচ্ছে, তাহলে কুরু দেশকে বোঝাচ্ছিল, তাই তো, কুরু জাতিকে বোঝাচ্ছে। তাহলে কুরু স্বপীতি মানে হচ্ছে ঘুমায়, তাই তো, মানে সহজ কথায় কি বলতে চাইছে, কুরু দেশ ঘুমায়। আচ্ছা তুমি আমাকে একটা কথা বল, যে কুরু দেশ কোনোদিন ঘুমাতে পারে? আজকে যদি বলি যে বহরমপুর ঘুমায়, বহরমপুর কোনোদিন ঘুমাতে পারে? বহরমপুরের লোকজন ঘুমাতে পারে, তাই না? তো এখানে হচ্ছে এমন একটা ভাব জাগ্রত হচ্ছে যেখানে আমরা অর্থটা ভুল বুঝছি। তাহলে এখানে যদি রূপটা আমরা সরাসরি অর্থে দেখি, তাহলে শুদ্ধ নয় বা স্বাভাবিক নয় এটা। কারণ দেখ স্বপীতি যেটা রয়েছে এটা হচ্ছে মানে অকর্মক ধাতু। ঠিক আছে, তাহলে অকর্মক ধাতুর জন্য এখানে কিন্তু এরকম ব্যবহার করা হলো। তাহলে সেই কুরু দেশের যারা অবস্থান করছে তারা ঘুমায়, এরকম কিন্তু বোঝাচ্ছে। তাহলে দেখ তারা ঘুমায়, তাহলে আমরা বলবো যে কুরু দেশের লোকজন যারা অধিবাসী তারা ঘুমাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দেখ ওখানে কিন্তু অকর্মক ধাতু হয়ে গেল, মানে বোঝাচ্ছে না, ও মানে ঘুরিয়ে বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু অকর্মক, এখানে কর্মক বোঝালো না ঠিক। তাহলে এই একটা দেখলাম। আর গ্রামের সফিদের ক্ষেত্রে হবে না, এটা কেন হবে না? বলেছি যে ছোট জিনিস হবে না, দেশ দেশ লাগবে বড়, তাহলে দেশ বোঝানো হলো। বেশ, আর কি বলছে, মাসম আসতে, তাহলে এক মাস ধরে এরকম কিছু বোঝাচ্ছে। আর এটা তো বললামই গোদহনম আসতে।
এবার দেখ বলছে যে দেখ অকর্মক ধাতু যে আমাদের রয়েছে, সে অকর্মক ধাতু কি করছে, সকর্মক প্রাপ্তির কথা বলা হলো এখানে, যে অকর্মক ধাতু থেকে সকর্মক ধাতুর প্রাপ্তি ঘটবে। আর প্রসঙ্গক্রমে কি বলছে, সকর্মক ধাতুর অকর্মত্ব প্রাপ্তির কথা এখানে বলা হয়েছে, যে সকর্মক একটা ধাতু রয়েছে সেখানে অকর্মক যে প্রাপ্তি সেটার কথা বলা হচ্ছে। এবার নিচে দেখ বলা হচ্ছে কি, এটা একটা কারিকা, ঠিক আছে। ধাতো রথান্তরে বৃত্তে ধাত্বर्थेनोपसंग्रहात् प्रसिद्ध्येर विवक्षातः कर्मण अकर्मिका क्रिया। তাহলে এখানে কী কী বোঝা যাচ্ছে দেখ, বলছে ধাতুর অর্থভেদ ঘটলে, মানে ধাতুর মধ্যে যে ধাতুটা ব্যবহার হচ্ছে সেটা যদি অর্থ যে মানেটা দাঁড়াচ্ছে সেটা যদি ভেদ বোঝায়, মানে ঠিক বোঝাচ্ছে না, দু তিন রকম বোঝাচ্ছে। আর কি বলছে, ধাতুর অর্থের মধ্যে কর্মটি অন্তর্ভুক্ত হয়ে গেলে, ধাতুর অর্থের মধ্যে কী হচ্ছে, কর্মটাও যদি অন্তর্ভুক্ত হয়ে যায়, কিংবা প্রসিদ্ধ কর্মের বিবক্ষা না থাকলে সকর্মক ধাতু অকর্মক হয়ে যায়। মানে প্রসিদ্ধ কর্ম তুই করছিস সেটা যদি ঠিকঠাক না বোঝায় তাহলে কি হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে বলছে সকর্মক ধাতু অকর্মক হয়ে যাচ্ছে। এবার এটা উদাহরণ দিয়ে যায় যে সকর্মক ধাতু অকর্মক কী করে হয়ে যাচ্ছে। বলছে ভৃত্যঃ ভারং বহতি। তাহলে এখানে কে ভার বহন করছে না, ভৃত্য বহন করছে। যে চাকর রয়েছে, যে কর্মচারী রয়েছে, সে ভার বহন করছে। কিন্তু বলছে দেখ নদী বহতি, তাহলে নদী বহতি এই উদাহরণে বহ ধাতুর অর্থ প্রবাহিত হওয়া। দেখ এটা ভালো করে অর্থ দেখ, যে বহতি নদী প্রবাহতি বলি তো অনেক সময়, বহতি এখানে দিয়েছে, প্রবাহতি মানে হচ্ছে সেখানে উপসর্গ ব্যবহার করে দিচ্ছি, সেখানে প্রবাহতি বলছে, সে প্রবাহতি অর্থ হচ্ছে আর বহতির অর্থ হতে, ঠিক আছে। তাহলে নদী কী হয়েছে, বয়ে চলছে। কিন্তু দেখ বহধাতু অর্থ প্রবাহিত হওয়া, কিন্তু বহধাতু অর্থ কিন্তু বহন করা নয়, ঠিক আছে, তাই হচ্ছে অকর্মক হয়ে যাচ্ছে। যখনই তুই ধাতুটাকে ঠিকভাবে ইউজ করবি না তখনই সেটা কি হচ্ছে, ঠিক রকমভাবে মানে অর্থ প্রকাশ না করলেই কিন্তু সেখানে সকর্মক ধাতু অকর্মক হয়ে যায়। তাহলে উপরোক্ত উদাহরণ আমরা কি দেখলাম, যে ভৃত্যঃ ভারং বহতি, মানে ভৃত্য কী করছে, ভার বহন করছে, কিন্তু এই বহতির অর্থ বলছে যে প্রবাহিত হওয়া। তাহলে ভৃত্য ভার প্রবাহিত করছে, এরকম অর্থ কিন্তু ঠিক হচ্ছে না, সেই জন্য এখানে কী হলো, অকর্মক হলো। তাই ধাতুটা অকর্মক হয়ে গেল, মানে ধাতুটা বোঝাচ্ছে মানে কিন্তু বলছে অকর্মক হিসেবে কাজ হচ্ছে। আর কি বলছে, গো শব্দায়তে, এখানে শব্দং করোতি, এই বাক্যের কর্ম শব্দ ধাতুর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাই শব্দায়তে অকর্মক। তাহলে এখানে দেখ গো শব্দায়তে মানে গরু কি করছে, শব্দ করছে, কিন্তু কি বলছে শব্দম করোতি, মানে কিম করোতি, আমরা এমন উচ্চারণ করবো তো কী করছে, তবেই তো সেখানে কী হবে, কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে, কি বললে। কিন্তু শব্দায়তে দেখ গো শব্দায়তে মানে কে শব্দ করছে, এরকম আমাদের মানেটা হয়ে যাচ্ছে, কি করছে এটা কিন্তু বোঝাচ্ছে না, সেই জন্য কী হলো, ধাতুটা অকর্মক হয়ে গেল। তারপর দেখ কী বলছে, মেঘ বর্ষতি, এখানে প্রসিদ্ধ কর্ম জল অবিবক্ষিত থাকায় উল্লেখ করায় প্রয়োজন না থাকায় বর্ষতি হচ্ছে কি অকর্মক। তাহলে দেখ এখানে কর্মটা উজ্জ্ব রেখে দিয়েছে, কর্ম কি, যে শুধুই কি মেঘ বর্ষায়, মানে যখন মেঘটা তৈরি হয় তখন মেঘের মধ্যে জল থাকছে তো, মানে যখন ভার বহন করতে পারছে না তবেই তো সেটা বৃষ্টিরূপে রূপান্তরিত হচ্ছে, তাই তো। মানে কোনো জলাশয় বা কোনো কুণ্ড থেকে বা কোনো সমুদ্র থেকে বা যে কোনো পৃষ্ঠ থেকেই কী হচ্ছে, জলপৃষ্ঠ থেকে কী করছে, সূর্য কী করছে, তার কিরণ কিন্তু মানে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তাই জল। এবার এই বাষ্পীভূত হয়ে কী হচ্ছে, মেঘ তৈরি করছে, এবার মেঘ যখন ভার বহন করতে পারছে না তবেই তো সেটা বৃষ্টিরূপে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে বললো যে মেঘ বর্ষাতি মানে কি, মেঘ বর্ষায়, তাহলে কে বর্ষায়, এরকম মানে হবে তো উত্তর, যে কে বর্ষায়, বা প্রশ্ন করলে কে বর্ষায় হবে, কি বর্ষায় হবে। তাহলে দেখ এখানে যে জল বর্ষায় এটা হওয়ার কথা ছিল,
যে মাঝে জল কথাটা দেওয়া উচিত ছিল, কারণ মেঘে যদি জল না থাকে তাহলে জলটা বর্ষাবে কী করে। সেই জন্য দেখ এখানে অকর্মক ধাতু কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাই বলছে এখানে অবিয়োগ থাকে, মানে উল্লেখ না থাকে, প্রয়োজন না থাকে, বর্ষাতি, এটা কি হয়ে গেল, মানে ক্রিয়াটা কি হয়ে যাবে, ক্রিয়াটা অকর্মক হয়ে যাবে। বুঝতে পারলাম। মানে আজকে যদি বলি যে পুষ্পা যাচ্ছে, তাহলে দেখ পুষ্পা যাচ্ছে ঠিক আছে। আমি যদি বলি যে পুষ্পা যাচ্ছে, শুধু এটুকুই বললাম, ঠিক আছে। এবার তো পুষ্পা যাচ্ছে বলতে আমি কী পেলাম, কে যাচ্ছে এরকম প্রশ্ন করব, তাহলে পুষ্পা যাচ্ছে। তাহলে এখানে কর্তৃকারককে নির্দেশ করছে, কর্তাই প্রধান, তাই না। কিন্তু কি যাচ্ছে তাই বলতে পারি কি, বা কি নিয়ে যাচ্ছে। আমি যদি স্কুটি নিয়ে যাচ্ছি, আমি ইউজ করে দিলাম। আমরা যদি বলি যে পুষ্পা তেজস্বিনীম নীত্বা গচ্ছতি, তেজস্বিনী কথার অর্থ হচ্ছে ওই বাইক বা স্কুটিকে বলতে পারি। তাহলে সেইখানে আমরা বলতে পারি যে আচ্ছা এখানে কর্ম রয়েছে। কিন্তু আমি বলছি পুষ্প যাচ্ছে, মানে এখানে পুষ্পা যাচ্ছে বললে কর্মই তো নেই। তাহলে সেটা কী হলো, সে তার যে ক্রিয়াটা থাকবে, তার যে ধাতু থাকবে, সেটাকে কি বলবো, অকর্মক ধাতু। বোঝাতে পারলাম। দেখ এটুকু, দেখ এই সূত্রটা বুঝলি কিনা। কোনো ডাউট থাকলে বলবি, তবে পরে সূত্রটাতে যাব। আর বললে মিউট অন করে বল, মানে যে মিউট অফ থাকে তো অন করে নিবি, হ্যাঁ। দে বল। পুষ্পকে আর কি বলছি না, সঞ্জয়কে বলছি। পুষ্পার ধর গলা এমনি বসে আছে, বারবার ওকে বলবো না। পুষ্পার কি হয়েছে গলায়? পুষ্পা জানি না, ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, হতেই পারে সেটা। পুষ্পা কোথায়? পুষ্পা নেই তো। পিউকে পি হ্যাঁ পিউ, ও অন্য ইয়ে থেকে অ্যাড হয়েছে। পিউ, আমি প্রথমে বললাম যে পিউ কে রে, দিয়ে বললো যে আমি। আমার ঠিক আছে, অন্য মানে কি বলে মেল থেকে অ্যাড হয়েছে। বুঝতে পেরেছি। আবার কি অ্যাড হচ্ছে, ওই মনে অ্যাড হচ্ছে। হ্যাঁ পুষ্পা থেকে অ্যাড হচ্ছে। সঞ্জয় গুড মর্নিং। ভয়ঙ্কর অবস্থা বলো। সুপ্রিয় পরেরটা। ঠিক আছে, দেখ পড়া যায়। আচ্ছা এরপরে দেখ বলছে যে গতি বুদ্ধি प्रत्यवसानार्थ शब्द कर्मा कर्म काणामणि कर्ता सगन सनौ। তাহলে কি কি থাকবে না, বলছে গত্যার্থ থানাং, মানে এখানে কি বলছে গমনার্থ, তাহলে গমন বোঝাচ্ছে। বুদ্ধিয়ার্থ, বুদ্ধি বিষয়, বোঝার বিষয়। ভোজনার্থক মানে খাওয়ার বিষয়। প্রত্যবসান, প্রত্যবসান মানে হচ্ছে এখানে ভোজনকে বোঝাচ্ছে। ধাতু সমূহের এবং শব্দ কর্মক মানে শব্দময় গ্রন্থ প্রবৃত্তি যে ধাতুর কর্ম, আর অকর্মক ধাতুর অনিজন্তকালের কর্তা নিজন্তকালে কর্ম হয়। দেখ এখানে কি বলছে, অনিজন্ত আর নিজন্ত। তাহলে নিজন্ত মানে কি না, এখানে দেখ নিচে দিয়েছে, বলছে নিচ যুক্ত অন্ত। তাহলে এটা সন্ধির নিয়ম কিন্তু, হ্যাঁ, যে দেখ চ ছ বর্গীয় বর্গীয় জ আছে তো, মানে চটা প্রথম বর্ণ বর্গের, চ বর্গের প্রথম বর্ণ চ, এবং সেটা তৃতীয় বর্ণে রূপান্তরিত হলো। এটা হচ্ছে সন্ধির নিয়ম, যে প্রথম বর্ণ তৃতীয় বর্ণে রূপান্তরিত হয়, সেই জন্য নিচ যুক্ত অন্ত নিজন্ত হয়ে গেল। কথার অর্থ কি, যে সব ধাতুর পরে নিচ প্রত্যয় যোগ হয়েছে, তাহলে নিচ একটা প্রত্যয়, সেটা যে কোথায় ধাতুর পরে যোগ হয়েছে, শব্দের পরে নয় কিন্তু।
তাহলে যে ধাতুর পরে নিচ প্রত্যয় যোগ হয়েছে সেটা প্রেরণ করা বা পাঠানো, কোনো কাজে প্রবর্তিত করা ইত্যাদি অর্থে নিচ হয়। মানে তুই কাউকে প্রেরণ করছিস, কাউকে তুই পাঠাচ্ছিস, তুই বলছিস যা তো দোকানে গিয়ে এই সামগ্রীগুলো নিয়ে আয়, এগুলো কিনে নিয়ে আয়, তো কাউকে তুই পাঠাচ্ছিস, তাহলে সেখানে নিচ ধাতু হয়, মানে নিচ প্রত্যয় হয়, মানে ধাতুর আগে সে মানে ধাতুর যোগে সেখানে নিচ প্রত্যয় হয়ে যাচ্ছে। কাউকে কোনো কাজে প্রবর্তিত করছে, সে একই রকম ব্যাপার বোঝাচ্ছে, সেটা কি হচ্ছে নিচ প্রত্যয়। তাহলে কি বলছে, সূত্রের অনিকর্তার অর্থাৎ অনিজন্তকালের কর্তার, নির সপ্তমীর এক বচন, অর্থ নিজন্তকাল। তাহলে এখানে একটা সূত্র আমরা পড়েছিলাম আগে, সঞ্জয় মনে পড়ছে নিয়ে দেখ, একটা হচ্ছে প্রযোজ্য কর্তা, একটা হচ্ছে প্রযোজক কর্তা, পড়েছিলাম তো যখন হ্যাঁ স্বতন্ত্র কর্তার বিষয় যখন পড়েছিলাম তখনই পড়েছিলাম যে হ্যাঁ একটা প্রযোজ্য, একটা প্রযোজক। প্রযোজ্য কি, প্রযোজ্য মানে হচ্ছে তুই যখন নিজে প্রযোজিত করছিস, যখন নিজেই কাজটা করছিস, তুই নিজেই জল এনে খাচ্ছিস বা তুই নিজেই কোনো কাজ করছিস, কাউকে বলছিস না, কিন্তু তুই যখন কাউকে বলছিস যে এই কাজটা করে দেই আমার জন্য, তখন সেটা কিন্তু প্রযোজ্য, মানে প্রয়োজক কর্তা। একটা প্রযোজ্য আর একটা হচ্ছে প্রযোজক। তাহলে প্রযোজক মানে তুই হচ্ছে প্রযোজক। সেই জন্য দেখবি, এই জন্য তো বলা হয় প্রযোজক, কেন বলা হয়, এই যে মুভি যারা ডিরেকশন করে তাদেরকে প্রযোজক বলা হয় তো, কারণ হচ্ছে সে অভিনয়টা করছে না, কিন্তু সে বলছে তুই অভিনয়টা কর, আমি যে স্ক্রিপ্টটা লিখেছি সেটা তুই কর, সেই জন্য সেটা প্রযোজক। আচ্ছা, এবার দেখ, তাহলে এখানে নিচে কী লেখা আছে, যে স্বতন্ত্র কর্তাকে যিনি কাজে প্রণোদিত করেন, মানে যিনি নিজেই কাজ করতে পারতেন কিন্তু তুই বলছিস না কাজটা কর, তাহলে তিনি হচ্ছেন প্রয়োজক কর্তা। যেমন কি বলছে, ভৃত্যঃ ভারং বহতি, তাহলে এখানে কর্তা হচ্ছে কে, ভৃত্য। কে ভার বহন করছে, না ভৃত্য বহন করছে। তাহলে এটা কি হলো, স্বতন্ত্র কর্তা বোঝাচ্ছে। দেখ, মানে এখানে আমরা কিন্তু কিছু বলছি না যে কেউ তাকে প্রেশারাইজড করেছে, সে নিজেই ভার বহন করছে। তাহলে এইটুকু বললে কিন্তু সে নিজেই কাজটা করছে এরকম কিন্তু বোঝায়। কিন্তু বলছে দেখ, প্রভু ভৃত্যেন ভারং বাহয়তি, মানে প্রভু কি হচ্ছে, ভৃত্যের দ্বারা ভার বহন করাচ্ছে। মানে কেউ একজন প্রভু রয়েছেন, সে প্রভু কি করছেন, আমি সেটা প্রভুটা রামেনও করে দিতে পারি, যে রামের দ্বারা ভৃত্যকে, তার চাকরকে কি করা হচ্ছে, ভার বহন করানো হচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি, এখানে যে করাচ্ছে সে হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে প্রভু যেহেতু করাচ্ছে বা রাম করাচ্ছে, তাহলে সেই রাম বা প্রভু সেখানে কি হবে, প্রযোজক কর্তা। আর ভৃত্য হবে কি, প্রযোজ্য কর্তা। বেশ, এবার দেখ বলছে, অনিজন্ত ক্রিয়ার কর্তা নিজন্ত অবস্থায় প্রযোজ্য কর্তা হলে অনুক্ত হয়। দেখ, কথাটা একটু হয়তো কঠিন লাগবে কিন্তু ভালো করে বোঝ। বলছে অনিজন্ত ক্রিয়ার, অনিজন্ত মানে, অনিজন্ত মানে হচ্ছে স্বতন্ত্র কর্তা। দেখ, আমরা কি বললাম, নিচ মানে কি, নিচ প্রত্যয় যখন ইউজ হবে তুমি তখন তুই কাউকে দিয়ে কাজটা করাচ্ছিস সেটা বোঝাবে। কিন্তু অনিজ মানে, মানে উল্টো, মানে যখন তুই নিজেই করছিস। তাহলে অনিজন্ত ক্রিয়ার কর্তা মানে কি, স্বতন্ত্র কর্তা কি করছে, নিজন্ত অবস্থায়। নিজন্ত অবস্থায় মানে, মানে হচ্ছে প্রযোজক কর্তায়, মানে যখন কাজটা করানো হচ্ছে এরকম অবস্থায়। তাহলে নিজন্ত অবস্থায় প্রযোজ্য কর্তা মানে যে নিজে কাজটা করা উচিত ছিল। মানে আমি বলছি, ধর আমি সঞ্জয়কে বললাম যে একটা কাজ করতো, ওই আমার জন্য একটা মোবাইলের কভার নিয়ে আয়, আমার একটু খারাপ হয়ে গেছে মোবাইলের কভারটা, বা দেখতে খারাপ হয়েছে, একটা কিনে নিয়ে আয়। তাহলে দেখ, সঞ্জয় একা যাচ্ছিলো মোবাইল কভার কিনতে, আমি কিছু বলিনি, ও নিজের জন্য হয়তো কিনতে যাচ্ছে বা নিজের বাড়ির জন্য, সেটা আলাদা ব্যাপার, সেটা হলো কি, সেটা কিন্তু অনিজন্ত, সেটাকে বোঝাবে, ঠিক আছে। কিন্তু আমি বললাম ভাই আমার জন্য একটা কিনে আন, তাহলে আমি তো আমার দ্বারা সঞ্জয়কে কাজটা করাচ্ছি। তাহলে সেখানে কি হবে, যে আমি হব প্রযোজক কর্তা, সঞ্জয় হবে প্রযোজ্য কর্তা। তাহলে যখন সঞ্জয় প্রযোজ্য কর্তা হবে তখন সেটা কি হবে, তখন সঞ্জয় অনুক্ত হয়ে যাবে, অনুক্ত। আমরা জানি অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, সেটা আগেই পড়েছি। তাহলে অনুক্ত কর্তা মানে কি, তাহলে দেখ সেই জন্য মানে প্রথমাটা তৃতীয়া হয়ে যাবে, আর কিচ্ছু না। সঞ্জয় যদি বলি যে সঞ্জয় আনয়তি,
আমরা যদি বলি যে সঞ্জয় এ না আনায়াতি, এরকম হয়ে যাবে, মানে সঞ্জয় আনায়াতি মানে সঞ্জয় আনছে, কি আনছে সেটা আমরা এখন প্রসঙ্গ আনছি না, যে আমার জন্য কিছু একটা আনছে, কিন্তু সঞ্জয় এ না আনায়াতে এরকম হয়ে যাবে তখন, যে সঞ্জয়ের দ্বারা, মানে প্রথমাটা দেখ তৃতীয়া বিভক্তিতে রূপান্তরিত হবে। সেই জন্য এখানেও দেখ প্রযোজ্য কর্তা কী ছিল, ভৃত্য। তো ভৃত্যটা কী করলাম, তৃতীয়া করে দিলাম, ভৃত্তি এনা করে দিলাম, দেখ ঠিক আছে। তাহলে যখন অনিজন্ত কর্তা আমরা যখন কী হচ্ছে নিজন্ত কর্তায় রূপান্তরিত করছি, তখন সেই কর্তাটা কী হয়ে যাচ্ছে, মানে প্রযোজ্য কর্তা, কিন্তু তখন প্রযোজ্য কর্তা কী হবে, সে কিন্তু অনুক্ত কর্তায় তৃতীয়া হয়ে যাবে। বুঝতে পারলাম? সেই জন্য এখানে দেখ মানে নিজন্ত কর্তায় কিন্তু গার্তার্থে, আর দেখ সব কিছু উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা একটু দেখ, একবার দেখ তারপর বলছি। দেখ একদিকে নিজন্ত বলে ছক করা আছে, একদিকে হচ্ছে অনিজন্ত বলে ছক করা আছে। আচ্ছা, এবার দেখ আমি এগুলো উদাহরণগুলো একটু বলছি। দেখ নিজন্ত যে অর্থটা গত্য অর্থে, মানে গমন অর্থে, তো তাহলে প্রথম উদাহরণ কী রয়েছে, শ্রীহরিহি শত্রুন স্বর্গম গময়ত, স্বর্গম গময়ত। তাহলে কি বলছে, শ্রীহরি যে রয়েছেন তিনি হচ্ছে শত্রুদের স্বর্গে পাঠালেন। এটা মানে বলছে যে শ্রীহরি শত্রুদেরকে কোথায় পাঠালেন না, স্বর্গে পাঠালেন। তাহলে এটা বোঝানো হলো তো যে শ্রীহরির, আমরা যে বলি শ্রীহরির দ্বারা পাঠানো হলো। দেখ অনিজন্ত হচ্ছে কি, অনিজন্ত হচ্ছে দেখ ছত্রবাহা সর্গম আগাচ্ছান, মানে আমরা যদি ভাঙি তাহলে সর্গম আগাচ্ছাম হয়ে যাবে, এটা আগাচ্ছান হয়ে যাবে, মানে যেহেতু বহু বচন আছে, তাহলে শত্রুরা স্বর্গে গেল। তাহলে এখানে নিজন্ত মানে হচ্ছে পাঠানো, মানে তিনি পাঠিয়েছেন নিজে। তাহলে যখন কেউ কাউকে প্রেষণ করবেন তখন সেখানে কী হবে, তখন কিন্তু সেটা মানে অনিজন্ত হয়ে, মানে যখন পাঠাবেন তখন নিজন্ত হবে, আর যখন নিজে যাবে তখন সেটা হচ্ছে নিজন্ত, মানে অনিজন্ত দ্বারা। এখানে বলছে যখন কেউ কাউকে পাঠাবে সেটা কিন্তু নিজন্ত, আর যখন নিজে যাবে তখন সেটা হচ্ছে অনিজন্ত। এবার আমরা জানি যে পাঠাচ্ছে, মানে যদি কেউ কাউকে প্রেষণ করে সেখানে মানে নিজন্তই হয়ে যায়, আর যেখানে নিজে হয় সেখানে হচ্ছে অনিজন্ত হয়। বোধ্যার্থে দেখ বলছে শ্রীহরি স্বান বেদার্থম বেদয়ত, তাহলে বেদার্থম অবেদয়ত যদি ভাঙি তাহলে হবে শ্রীহরি স্বান বেদার্থম অবেদয়ত, মানে অবেদয়ত মানে হচ্ছে জানালো, মানে জানালেন। তাহলে এখানে বলছে কি আপন জনেরা বেদার্থ জানালো, মানে বেদের অর্থ জানালো। আর এখানে কি বলছে, স্বা বেদার্থম অবিদুঃ, তাহলে সে যে বেদের অর্থ, মানে স্বান মানে হচ্ছে, মানে এখানে স্বান মানে এখানে মানে এই উদাহরণটাতেই বলছি যে স্বান মানে হচ্ছে স্ব, দেখ স্ব মানে কি নিজের, আর বেদার্থ মানে বেদের অর্থ, অবিদু মানে জানলেন, মানে নিজের যে লোকজন সেগুলো হচ্ছে বা আপনজনেরা সেখানে বেদার্থ জানালো। আর এখানে কি বলছে শ্রীহরি মানে কি, শ্রীহরি আপনজনদের বেদার্থ জানালো। তাহলে একে অপরকে কি হচ্ছে জানাচ্ছে বেদের অর্থ,
আর এখানে শ্রীহরির দ্বারা জানানো হচ্ছে, তাহলে যার দ্বারা জানানো হচ্ছে সেটা হচ্ছে নিযন্ত, যেটা যখন নিজে জানছে তখন সেটা হচ্ছে অনিযন্ত। তাহলে এটা হচ্ছে বুদ্ধি অর্থে। কারণ হচ্ছে দেখ, যখন তুই বেদের অর্থ জানছিস তখন তোর মধ্যে বুদ্ধি উৎপন্ন হচ্ছে। আর কি বলছে, ভক্ষণার্থে বলছে শ্রীহরি দেবান অমৃতম আশয়ত আর দেবা অমৃতম আসবে। তাহলে শ্রীহরি করছে দেবতাদের কি করছেন, অমৃত পান করাচ্ছেন। আর দেবা অমৃতম আসমান মানে মানে দেবতারা অমৃত পান করছে। যখন নিজে পান করছে তখন অনিযন্ত, যখন পান করাচ্ছে তখন নিযন্ত। শব্দ অর্থে বলছে শ্রীহরি বিধিম বেদম অধ্যাপয়ত। তো শ্রীহরি বিধিকে বিধিকে কি বেদ পাঠ করাচ্ছেন। তাহলে বিধাতাকে কি করছেন, শ্রীহরি বেদ পাঠ করাচ্ছেন। আর বিধি বেদম অধ্যাত মানে কি, বিধি বেদ অধ্যয়ন করছে মানে নিজে অধ্যয়ন করছে। তাহলে এটা শব্দ অর্থে হলো। আর অকর্মক বলছে দেখ, যে অকর্মক ধাতুর যুগে সে কথাটা বলছিলাম সেখানে আবার দিয়ে দেয় শ্রীহরি পৃথিবীম সলিলে আস্ত, মানে শ্রীহরি পৃথিবীতে জল স্থাপন করলেন। আর পৃথিবী সলিলে আস্ত মানে পৃথিবী জলে অবস্থান করল। মানে এখানে ক্রিয়া নিজে ঘটছে দেখ, যে পৃথিবী সলিলে আস্ত মানে পৃথিবী জলে অবস্থান করল। কিন্তু শ্রীহরির দ্বারা জলে মানে পৃথিবীকে জল স্থাপন করানো হলো, সেটা হচ্ছে মানে নিযন্ত হয়ে গেল। তাহলে বলছে সূত্রে গতি বুদ্ধি বুদ্ধি এগুলো কি হচ্ছে ইত্যাদি বলা হলো কেন, মানে এই যে গতি বুদ্ধি এগুলো বলা হয়েছে, তার উত্তর হচ্ছে অন্য অর্থে হয় না, পাচয়তি ওদনং দেবদত্তে না অনিকর্তা কেন বলা হলো। এবার দেখ এইগুলো যাই রয়েছে এইগুলোর দিকে আমরা এত কঠিনের দিকে যাব না, সহজ কথা আমি তোকে বোঝাচ্ছি যে যেখানে কেন প্রয়োগ করা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে সেইখানেই প্রয়োগ করা হবে যেখানে প্রযোজক কর্তা থাকবে, প্রয়োজক কর্তা দুটো থাকবে, প্রযোজ্য আর প্রয়োজক। যখন কেউ কাউকে দিয়ে কাজটা করাবে তখন সেখানে কী হয়ে যাবে, নিযন্ত হয়ে যাবে। আর যখন নিজে কেউ করবে সেটা হচ্ছে অনিযন্ত। এবার এখান থেকে যদি তোদেরকে প্রশ্ন দেয় তাহলে তোদেরকে উদাহরণ দিয়ে দিতে পারে যে এর মধ্যে কোন উদাহরণটা বলুন তো গর্ত অর্থে ব্যবহৃত হয়েছে, কোন উদাহরণটা বলুন তো ভক্ষণার্থে ব্যবহৃত হয়েছে। তাহলে অমৃত মানে কোনো কিছু খাওয়ার বিষয়, সেটা বুঝতেই পারছিস দেখে। পাঠানোর বিষয় বুঝতে পারছিস, গর্তার্থ। বেদ মানে বেদের অর্থ জ্ঞাপন হচ্ছে, তাহলে কি বুদ্ধি হচ্ছে, তাই না? তাহলে এইগুলো প্রত্যেকটা কিন্তু অর্থ জেনে পড়বি, তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখ বার্তিক কার কিছু জিনিস বলেছে, সেগুলো একটু ছোট্ট করে বলে দিই। এগুলো একটু ওপর দেখে যায়, এগুলো খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু জাস্ট একটু দেখে যা। বলছে নি বহধাতু গমনার্থক হলেও এদের ক্ষেত্রে গতি বুদ্ধি ইত্যাদি সূত্রের নিয়ম প্রযোজ্য হবে না। কারণ দেখ আমরা জানি যে ব্যতিক্রম থেকেই যায়, তো সেই ব্যতিক্রমটা এখানে বলছে বার্তিক কার। তাহলে নি যদি থাকে, কি ধাতু, একটা নি আর একটা বহুধাতু। তাহলে এখানে কি রয়েছে, প্রভুভৃত্যেন ভারং নায়য়তি বা বাহয়তি বা। তাহলে এবার দেখ বহয়তি, তাহলে বহ ধাতু কি হচ্ছে, গমনার্থক হলেও বলছে এদের ক্ষেত্রে গতিবুদ্ধির ক্ষেত্রে এটা হবে না, অন্য ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। তাহলে এইখানে উদাহরণে কি দিয়েছে, যদি এই যে বাহয়তি মানে স্বর্গম বাহয়তি বা যদি বলতো যে নায়য়তি, তাহলে কিন্তু এখানে হতো না, সহজ কথা, ঠিক আছে। মানে পাঠানোর বিষয়ে যদি এসব ধাতু বলতো তাহলে কিন্তু হতো না। যেমন উদাহরণ দিয়েছে দেখ, উদাহরণে চলে যাচ্ছি। বলছে সারথি রথের চালক হয়, তবে আবার গতিবুদ্ধি সূত্রে প্রযোজ্য হবে। এবার কত নিয়ম বলছে এখানে আমাদের। একবার বলছে যে যদি নি আর বহধাতু থাকে তাহলে কিন্তু কি হবে না, তাহলে সেটা আমরা বলতে পারি না যে সেখানে নিয়মটা প্রযোজ্য হবে, মানে ওপরের নিয়মটা প্রযোজ্য হবে। কোনটা, এই যে এই নিয়মটা গতিবুদ্ধি। কিন্তু বলছে দেখো যদি এমন থাকে যে সারথি যদি রথের চালক হয় তবে আবার গতিবুদ্ধি সূত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ সেক্ষেত্রে বধাতুর অনিযন্তকালের কর্ম নিযন্ত কর্ম হবে। সুতা মানে উদাহরণ হচ্ছে কি, সুতঃ আসমান রথম বাহয়তি, মানে সুত যে আমাদের রথের চালক যে ওই তোর মানে সারথি, সে কী করছে, আসমান মানে অশ্বের রথ চালনা করছে, মানে রথটাকে অশ্ব দিয়ে অশ্বগুলির দ্বারা রথটাকে নিয়ে চলেছে।
তাহলে এখান থেকে সহজ কথায় আমরা কি বলবো, যে যদি আমরা দেখি নি আর বহ ধাতু থাকে তাহলে সেই ক্ষেত্রে উপরোক্ত যে সূত্রটা সেটা প্রযোজ্য হবে না। কিন্তু যদি সেখানে এরকম বোঝায় যে রথের যে সারথি আছে সে যদি থাকে, সে যদি রথ চালনা করছে, সেক্ষেত্রে আবার কিন্তু কী হবে, সেই ধাতুটার ক্ষেত্রে প্রযোজ্য হয়েও যাবে। তাহলে এটা হচ্ছে বলছে। আবার কি বলছে পরবর্তী সময়, যে আদি খ্যাদোর নাম বার্তিক কার কি বলছে, ভোজনার্থ, মানে ভোজন অর্থে বোঝাচ্ছে। অদ ধাতু যদি থাকে, অদ এবং খাদ ধাতুর ক্ষেত্রে গতি বুদ্ধি এই সূত্র কার্যকর হবে না। তাহলে কোথায় কোথায় হবে না এগুলো কিন্তু বলা হচ্ছে। তাহলে এখানে বলছে দেখ, যেখানে হবে না সেগুলো সংস্কৃতিতে বলা হয় এইগুলো অপবাদ সূত্র। ঠিক আছে, মাথায় রাখবে যে যেগুলো সূত্রে ব্যতিক্রম বলা হচ্ছে বা এখানে ঘটলে এই হচ্ছে না, ওই হবে না, সেগুলোকে সেই সূত্রের অপবাদ সূত্র বলা হয়। ঠিক আছে, কারণ এখন প্রশ্ন হয়ে যেতে পারে যে এর মধ্যে কোন সূত্রটা বলুন তো যে এর অপবাদ সূত্র। তাহলে এইখানের মধ্যে একটা সূত্র দিয়ে দিল আর অন্য একটা সূত্র দিয়ে দিল, তখন তোদেরকে বুঝতে হবে না। তাহলে এখানে বোঝা দুটো। তাহলে আদয়তি খাদয়তি, দেখ উপর দেখ একদম, মানে এখানে অত অর্থ দিয়ে দিতে মানে আদয়তি আছে, খাদয়তি আছে, এই ধাতু রয়েছে, সেই জন্য এখানে বলছে হবে না। আর কি বলছে, ভক্ষেরা হিংসার্থস্য না, মানে অহিংসার্থক, যদি অহিংসা বোঝায় ভক্ষ ধাতুর ক্ষেত্রে গতিবদ্ধি ইত্যাদি নিয়ম প্রযোজ্য হয় না। ভক্ষয়তি অন্যম বটুনা, তাহলে এখানে বলছে হিংসা অর্থের বোধ হলে হয়, মানে তুই যদি হিংসা অর্থ করছিস তাহলে কিন্তু ভক্ষয়তি বলিবর্দাং শস্যং ক্ষেত্রে, মানে তুই ধর শস্য ক্ষেত্রে কোনো গরু ছেড়ে দিলি বা গাই ছেড়ে দিলি, সে বলছিস যা খেয়ে নে, ফসল খাগা, মানে তুই হিংসা করছিস তার উপর, সেই জন্য তুই কী করলি, গাইটা তাকে প্রসন করা হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু হিংসা বোঝাচ্ছে। কিন্তু তুই এমনি ভক্ষণ করছিস, তুই কোনো খাবার, সেখানে তোর তুই কেন হিংসা হবে, তাই না? মানে আমি তোকে ইনভাইট করলাম, আমার জন্মদিন আছে, আমি পুষ্পাকে ইনভাইট করলাম আর সঞ্জয়কে ইনভাইট করলাম, তাহলে তোরা যে মানে এই যে যখন মানে খাওয়ার টাইমে আমি কি সেটার প্রতি হিংসা হবো, ক্রুদ্ধ হবো? তোরা ভক্ষণ করছিস, তোরা খাচ্ছিস, সে সময় আমি রেগে যাবো? বুঝছে না, তখন রাগার প্রসঙ্গ আসছে না, তখন কিন্তু এই নিয়ম প্রযোজ্য হয় না। কিন্তু কোথায় প্রযোজ্য হয়, যেখানে হচ্ছে তুই হিংসা বোঝাবি। ঠিক আছে, বেশ। আর কি বলছে, আরও বলা হচ্ছে জলপতি প্রবৃত্তি নাম উপসংখ্যানম, মানে জল্প প্রবৃত্তি কয়েকটি ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য কর্মত্ব হয়। তাহলে জল্প যখন ধাতু থাকবে তখন কি হচ্ছে, তখনও কিন্তু কর্মত্ব হবে, মানে কর্মসংখ্যা প্রাপ্ত হবে, মানে কর্মকারক হবে আর কি। জল্পয়তি ভাসয়তি, এগুলো আমি এত বেশি বলছি না, ঠিক আছে, এগুলো জাস্ট এমনি বলছে তো উদাহরণ কথা, কারণ যেগুলো একদম ডিটেলস পড়বো সেগুলো খুবই দরকার, আর যেগুলো হালকা করে যাব সেগুলো হচ্ছে তুই ভাবি যে ব্যতিক্রম হিসেবে দিতে পারে, যেগুলো সূত্রটা যেন দেখে বুঝতে পারিস অন্তত যে এই সূত্রটা এর বার্তিক বলছে বা অপবাদ বলছে। দৃশেষ্ট কি বলছে, দৃশ ধাতুর প্রযোজ্য কর্মত্ব হবে, দৃশ ধাতু যদি থাকে, দর্শয়তি হরিং ভক্তান। বেশ, আর এখানে ইম্পর্টেন্ট তেমন কিছু নেই, শব্দ এত দরকার নেই। আচ্ছা, এখানে দেখে নে একটু, তারপর আবার বলছি এইটুকুর মধ্যে অসুবিধা আছে নাকি। দেখ, প্রথমে আমরা দেখলাম যে গতিবুদ্ধি পুরোটা দেখলাম, এরপরে দেখ এর মানে অপবাদগুলো দেখলাম, যে কী কী নিয়ম হলে কর্মত্ব হবে হবে না এটা বলেছে, দুটো দেখে নে, তারপরে যাচ্ছি ব্যাপারটা। আর কোনো অসুবিধা থাকলে বল। আচ্ছা সঞ্জয়, অসুবিধা নেই তো এটা? আমার আর নেই তো, বিরাট সমস্যা হচ্ছে, মাঝে মাঝে বুঝতেই পারছি না কোথায় চলে যাচ্ছে। যা, ঠিক আছে, আমার দেখে নিতে হবে। সকালবেলায় তো নেটওয়ার্ক ডিস্টার্ব করছে না? আরে আমার এয়ারটেল জিও থেকে এয়ারটেল করলে তো মাঝে মাঝে ডিস্টার্ব করছি।
যা, এদিক থেকে ওদিকে যাচ্ছে, এটা করছে। আমরা দেখে নেবো না তোমার এই ঠিক আছে, ভিডিওতে। তুই দেখে নিস, কোনো অসুবিধা নেই, যতটা পারছিস শোন, কোনো অসুবিধা নেই। বেশ, এরপরে দেখ একটা সূত্র আছে কি, হৃক্রোরণ্যতরস্যাম, তাহলে কি বলছে, হ্রি ক্রো অনো ইয়া কর্তা সগ্নৌ বা কর্মসংজ্ঞাসা, মানে হ্রি এবং ক্রি ধাতু থাকবে। তাহলে হ্রি ধাতু যখন থাকবে, ক্রি ধাতু যখন থাকবে, তার ক্ষেত্রে অনিজন্ত অবস্থায়, অবস্থার কর্তা, অনিজন্ত অবস্থার কর্তা মানে হচ্ছে কি বলবো, স্বতন্ত্র কর্তা বা প্রযোজ্য কর্তা। তাহলে বলছে প্রযোজ্য কর্তা নিজন্তে, মানে যখন প্রযোজক হয়, বিকল্পে কর্মসংজ্ঞা হয়ে যায়, এরকমই এটা বলছে। এই রকম অর্থ পাচ্ছি এই সূত্রে অনুবৃত্তি হয়ে আসা অন্যান্য সূত্রের সাহায্যে, মানে আগের সূত্রে আমরা এগুলো আগে পড়েছি, নিজন্ত অনিজন্ত, সেই জন্য বলছে অনুবৃত্তি হয়েছে। কারকে, এই অধিকার তো আছেই, মানে কার মানে কারক হবে, এইটা তো অধিকার রয়েছে আগে। তদুপরি কর্তুরিপ্সিতম কর্ম থেকে কর্মের অধিকার আসছে, গতিবুদ্ধি ইত্যাদি সূত্র থেকে অনিকর্তা সর্ণ এই অংশ অনুবৃত্ত হয়ে আসছে। বেশ, এখানে দেখ কি বলতে চাইছে, সহজ কথায়। প্রথমে বলছে কারকে, এখানে একটা পাচ্ছি কর্তুরিপ্সিতম কর্ম, তাহলে কারকের যে বোধ হচ্ছে, তাহলে প্রথমে একটা সূত্র বলছে কর্তুরিপ্সিতম কর্ম। এই কর্তুরিপ্সিতম কর্ম যে রয়েছে, এটা হচ্ছে দেখ এই সূত্র বলছে যে এইখান থেকে, এই যে কর্তুরিপ্সিতম কর্ম থেকে এই সূত্রের বোধ হচ্ছে, মানে এটার অনুবৃত্তি হচ্ছে হৃক্রোরণ্যতরস্যাম, মানে এটা সহজ। এখন এটাই বুঝে রাখ যে কর্তুরিপ্সিতম কর্মসূত্রের যে, মানে এইখান থেকে এই সূত্রের আগমন ঘটছে। আর গতি বুদ্ধি প্রত্যার্থ বসনার্থ উপরে যেটা বললাম, সেটাও এটা থেকে এই সূত্রের আগমন ঘটছে। তাহলে নিচে কি বলছে দেখ, সুতরাং কারকে হৃক্রৌ অনৌজস কর্তা স নৌ কর্মসাৎ বিকল্পে, এই অর্থ হচ্ছে হায়য়তি ভৃত্যং ভৃত্যেন বা কটম, কারয়তি ভৃত্যম ভৃত্যেন বা কটম। আচ্ছা, এবার নিচের যে প্রসিদ্ধ মানে ব্যাপারটা রয়েছে সেটা বলি, তাহলে একটু বুঝতে পারবে। বলছে আলোচ্য সূত্রটি উভয়ত্র বিভাষার উদাহরণ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রশ্ন, যে আমি বিভাষা পড়িয়েছি, কিন্তু বিভাষা কি? ন বেতি বিভাষা, বিভাষা কাকে বলা হয়? ন বেতি বিভাষা, মানে যে বিকল্পে জন্য যদি কোনো কিছু হয়, তখন মানে এটাও হবে বিকল্পে হবে, সেটা হচ্ছে বিভাষা, তাকে বিভাষা বলা হয়। তাহলে বলছে হ্রি ধাতু কি? হ্রি ধাতু গমন করা অর্থ বোঝায়। তাই এখানে কি হচ্ছে যে হ্রি ধাতু যেহেতু গমন করা অর্থ বোঝাচ্ছে, সুতরাং গতিবুদ্ধি সূত্রে নিত্য প্রযোজ্য কর্মত্বের প্রাপ্তি আছে। তাহলে সূত্রে নিত্য, নিত্য মনে হচ্ছে যেটা রেগুলার, মানে মানে যেখানেই ব্যবহার করবি সেখানেই হবে, এরকম অর্থ। তাই সেই নিত্য সূত্রে কী হচ্ছে, প্রযোজ্য কর্মত্বের প্রাপ্তি আছে। তাহলে প্রযোজ্য মানে বুঝতে পারছিস, প্রযোজ্য মানে হচ্ছে স্বতন্ত্র কর্তা, মেন কর্তা। আবার ক্রি ধাতু গতিবুদ্ধি সূত্রে নেই, আবার যখন ক্রি ধাতু বলছি তখন গতিবুদ্ধি সূত্রে ক্রি ধাতু নেই, সুতরাং নিত্য অপ্রাপ্তি, মানে এখানে অপ্রাপ্তি বোঝাচ্ছে। তাহলে বলছে হ্রি ধাতুটা ব্যবহার আছে, সেই জন্য সেটা কি বলছে, নিত্য, আর ক্রি ধাতুটার ব্যবহার নেই, সেই জন্য বলছে অনিত্য। অথচ দুই ক্ষেত্রে বিকল্পের প্রয়োগ আছে, বলছে বিকল্পে আবার প্রয়োগ করাও যায়। সেই সব প্রয়োগ সমর্থনের জন্য কি বলছে, হ্রি ধাতুর প্রযোজ্য কর্তায় তৃতীয়া, ক্রি ধাতুর প্রযোজ্য কর্তায় তৃতীয়া সিদ্ধ হওয়ার জন্য এই সূত্রের অবতারণা করা হয়েছে। ব্যাস এইটুকু দেখবি, আর দরকার নেই। এবার উদাহরণগুলো দেখবি যে মানে মানে এখানে কি বলবো, যে নিজন্ত অনিজন্ত ব্যাপারটা একটু দেখে নিবি, ঠিক আছে? আর এখানে কিছু নেই, ঠিক আছে? মানে এই সূত্রটা বললাম, মেন অর্থটা বললাম, এবার নিজেরা বাড়িতে একটু দেখবি, বাড়িতে দেখে, কারণ দেখতে বলছি উদাহরণটা দেখবি, ফেস করবি, তবেই কিন্তু সেটার অর্থটা আরও বুঝতে পারবি। যদি না বুঝতে পারিস সেটা লিখবি, যেটা বুঝতে পারবি না সেটা লিখবি, সেটা আমি পরের দিন সেটা কিন্তু আলোচনা করব। আর আজকে দেখ আমি কিছু সূত্র রয়েছে, সেটা হচ্ছে খুব আসান, মানে সেই এক দুটো সূত্র সেগুলোও পড়াবো। সেটা হচ্ছে এই সূত্রটা একটু বলে দিই, 7 নম্বর দেখ, ওপর যাচ্ছি, তারপরে সূত্রগুলো তো ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট,
কিন্তু এই সূত্রটা দেখ কি বলছে, বলছে অভিবাদী দৃশোরাত্মনি পদে বেতি বাচ্য, বলছে অভিপূর্বক। তাহলে অভি কি? পূর্বক, মানে অভির পরে বদ ধাতু যদি থাকে এবং দৃশ ধাতু যখন থাকে তখন আত্মনিপদী হয়। ঠিক আছে, বদ ধাতু আর দৃশ ধাতু মানে সেটা আত্মনিপদী করতে হবে, তাই বলছে। তখন তাদের প্রযোজ্য কর্তার বিকল্পে কর্মত্ব হয়। প্রযোজ্য কর্তা মানে স্বতন্ত্র কর্তা, ঠিক আছে, তার বিকল্পে কি হচ্ছে? কর্মত্ব হচ্ছে। তাহলে দেখ এখানে কি বলছে যে অভিবাদয়তে, তাহলে বাদয়তে মানে কি? দেখ বাদয়তে তে করেছি, তে আতে আনতে মানে হচ্ছে এখানে আত্মনিপদী হয়ে যাবে। দেবম ভক্তম, তাহলে ভক্তমটা কি করেছে? ভক্তেন করেছে, তৃতীয়া করে দিয়েছে, তাই না? ভক্তেন বা মানে এটা বিকল্পে করতে পারি, মানে কর্তাকে আমরা প্রযোজ্য কর্তাকে তৃতীয়া করে দিচ্ছি। দর্শয়তে দেবম ভক্তম ভক্তেন বা মানে দুটোই বলছে। তাহলে অভিপূর্বক যখন বদ মানে বদ ধাতু থাকে, সহজ কথায় দেখ, অভিপূর্বক যদি বদ ধাতু থাকে তাহলে সেখানে কি হচ্ছে? কর্তাটা কি হবে? যে তৃতীয়া বিভক্তি হবে, এটাই সহজ উত্তর। আচ্ছা, এই সূত্রটা দেখ, এই সূত্রটা খুবই আসান, যেটা হচ্ছে অধিসিং স্থাসাং কর্ম। তাহলে অধিসিং স্থাসাং কর্ম কি? যে যদি অধিপূর্বক মানে অধির পর কি থাকবে? সি ধাতু থাকবে, আং ধাতু থাকবে। তাহলে আং ধাতু যে আ অনুসার মানে উঙ আসবে, উঙটা হলন্ত সেতু কেটে দেবো, সেতু এটা গ্রহণ হবে না, ঠিক আছে। তাহলে আং, তাহলে অধি পর যদি কি বলে সি ধাতু আ আর স্থা, স্থা আছে না, সেখানে স্থা, তাহলে এই ধাতুগুলো থাকে। তাহলে কি থাকবে না, অধির পর সি স্থা এবং আজ ধাতু হচ্ছে অকর্মক, মানে অকর্মক বোঝাচ্ছে, ঠিক আছে। এবার অকর্মক কেন বোঝাচ্ছে? কর্ম বোঝাবে না সেখানে, সেই জন্যই অকর্মক। আচ্ছা এবার উদাহরণ দেখ, বলছে শিশু শয্যাম অধিশেয়তে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে শিশু শয্যায় শয়ন করে আছে, তাই তো। তাহলে এখানে দেখ কি রয়েছে? অধি আছে আর সি ধাতু আছে, সেতে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে বলতে আছে, দেখো এখানে কিন্তু কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। কেন কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে? বলছে কর্মসংজ্ঞা এখানে জোর করে প্রাপ্ত করানো হচ্ছে, মানে এখানে কর্মসংজ্ঞা কেন, মানে দেখ যদি বলি শিশু শয্যায় শয়ন করে আছে, তাহলে কি স্থান বোঝাবে তো, মানে সেই স্থানে শয়ন করে আছে, শয্যারূপী স্থানে। তাহলে স্থান কাল পাত্র বোঝালে কি হয়? অধিকরণ কারক হয়। কিন্তু বলছে তাহলে কি এইখানে অধিকরণ কারক কিন্তু না করে কর্মকারক করা হয়েছে, কিন্তু তখন ধাতুটা কি হয়ে যাবে? ওই ধাতুটা কিন্তু অকর্মক ধাতু হয়ে যাবে। কারণ কি? কারণ এখানে কর্ম বোঝাচ্ছেই না, মানে কি করছে কি খাচ্ছে এরকম বোঝাচ্ছে না, এখানে শয্যায় শয়ন করে আছে। তাহলে শয়ন করে মানে হচ্ছে স্থান, মানে হচ্ছে অধিকরণ, কিন্তু যেহেতু অধির পর মানে অধিপূর্বক অধির পর কি হচ্ছে? সি ধাতু রয়েছে, স্থা ধাতু রয়েছে, আজ ধাতু রয়েছে, মানে আং যে আ ধাতু, এগুলো যেগুলো যদি থাকে সেগুলোকে কি বলবো? যে এগুলোর জন্য কিন্তু এখানে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। যেমন হচ্ছে হরি বৈকুণ্ঠম অধিতিষ্ঠতি, এখানে স্থা ধাতু হয়ে গেল। তাহলে বৈকুণ্ঠে কি করছে? থাকছে, বাস করছে। কিন্তু দেখ বৈকুণ্ঠম মানে যখনই করে দেব বৈকুণ্ঠম, এবং কি হচ্ছে বৈকুণ্ঠে না করে বৈকুণ্ঠম করলাম, কেন করলাম? কারণ হচ্ছে অধিপূর্বক স্থা ধাতু রয়েছে, সেখানে আমরা করতে বাধ্য হলাম, সপ্তমী না করে বা অধিকরণ কারক না করে কি করলাম? দ্বিতীয়া করলাম। আর কি বলছে? অধি উপসর্গ না থাকলে, এবার দেখ এবার একটা জিনিস বলছে, দেখ এই যে অধি যে উপসর্গ, এই উপসর্গটা যদি না থাকে, তাহলে না থাকলে কিন্তু আধার অধিকরণে সপ্তমী হবে। তাহলে আমি বললাম যে যদি অধি উপসর্গ থাক, মানে যদি বলি যে হরি বৈকুণ্ঠম তিষ্ঠতি, মানে অধিটা দিলাম না ধর, তাহলে কিন্তু বৈকুণ্ঠে তিষ্ঠতি করতে হবে, ঠিক আছে, কেন? অধি উপসর্গ নেই। শিশু শয্যায়াম সেতে, তাহলে শয্যায়াম, দেখ শয্যাম হচ্ছে না, মানে শয্যায়াম, ঠিক আছে। তো সেখানে যেমন লতায়াম করি, তাই না, সপ্তমীর এক বচন, সেরকম শয্যায়াম। হরি বৈকুণ্ঠে তিষ্ঠতি, বৃদ্ধ গৃহে আস্তি, এরকম কিন্তু বোঝাবে, ঠিক আছে। তাহলে দেখ এখানে মূল কথাটা বোঝালো যে কর্মসংজ্ঞা প্রাপ্ত হওয়ার কথা
কিন্তু যদি অধি না থাকে তাহলে অধি না থাকলে কী হয়ে যাবে, সপ্তমী অধিকরণ হয়ে যাবে। আর অধি থাকলে সেটাকে সপ্তমী হলেও সেটাকে দ্বিতীয়াতে রূপান্তরিত করতে হবে, মানে কর্মকারকে রূপান্তরিত করতে হবে। আর একটা জিনিস তোদেরকে পড়িয়ে দেবো, এটা এখন থেকে বলে রাখছি, বাইরের যদি কোনো পরীক্ষা দিস, যখনই পরীক্ষা দেবে, যে কোনো পরীক্ষা হোক, উপসর্গ আমাদের বইয়ে হয়তো 20 প্রকার দেখবি, কিন্তু 22 প্রকার উপসর্গ, ঠিক আছে? মানে বাইরে যতগুলো পরীক্ষা দিবি 22 প্রকারই তোকে লিখতে হবে, সেগুলো আমি পড়িয়ে দেবো। আচ্ছা, আর একটা খুব ছোট্ট একটা সূত্র আছে, সেটা পড়িয়ে দেবো, তারপরে আজকে মোটামুটি শেষ করবো, কারণ অনেক সূত্র আছে এরপরে, বাকিগুলো অন্যদিন পড়াবো, মানে কালকে পড়াবো আবার। এবার হচ্ছে অভিনিবিষস্য। অভিনিবিষস্য কী বলছে? খুবই সহজ সূত্র। বলছে অভি থাকবে এবং অভি পূর্বক, মানে অভির পরে অভি উপসর্গের পরে যদি নি, মানে তাহলে শুধু অভি নয়, বলছে একটা অভি উপসর্গ একটা নি উপসর্গ, এরপরে যদি বীজ ধাতু থাকে, বাস, এটা হচ্ছে খুব সহজ উদাহরণ। তাহলে সেখানে কি হবে? সেখানে কর্মকারক হবে অভিনিবিষস্য সূত্রানুসার, ঠিক আছে? সেখানে এখানে কি বলছে যে সাধুহু সন্মার্গম অভিনিবিশতে, মানে সন্মার্গে অভিনিবেশ করছে, যাচ্ছে সাধু বা সৎপথে নিয়ে যাচ্ছে। তাহলে অভি নি, দেখ দুটোই রয়েছে, অভি নি বিশতে, তাহলে এই যে বীজ ধাতু, যখনই দেখবো কোথাও বীজ ধাতু আছে আর অভি নি আছে, তখন সেটাকে কী বলবো? কর্মকারক হয়েছে। এবং কোন সূত্রানুসারে? না, অভিনিবিষস্য, ঠিক আছে? বেশ, তাহলে এটারও কিছু ডিটেলিং রয়েছে, সেগুলো আমরা দেখব পরের দিন। এই পর্যন্ত মোটামুটি আজকে থাকলো, যেহেতু 8টা বেজে গিয়েছে, এবার ধর আমাকেও রেডি হওয়ার ব্যাপার থাকে, তো ঠিক আছে, তাহলে এটুকুই থাকলো। নিজেরা দেখবি, যেখানে সংশয় হবে সেটা কিন্তু বলবি। দেখ, পরীক্ষা, যে কোনো পরীক্ষা যখন খুশি মানে সেটা কাজে লাগতে পারে, যখনই যে পরীক্ষা হোক। কারক তো কারকই হয়, সমাস তো সমাস, মানে গ্রামার তো আর চেঞ্জ হয় না। তো সেই ক্ষেত্রে মানে যেখানে অসুবিধা হচ্ছে সেখানে কিন্তু খাতাতে আলাদা করে লিখে রাখবি, আমাকে জিজ্ঞাসা করবি, মানে চুপ করে থাকবি না কিন্তু, হ্যাঁ? না হলে কিন্তু এইগুলোই আস্তে আস্তে হতে হতে কী হয়, যে অনেক বৃহদাকার যে সংশয় তৈরি হয়, সেই সংশয়গুলো যেন না থাকে। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এটুকুই থাকলো। কালকে এরকমই আমি অ্যাড হব, এবং কারকটা আমি এদিক থেকে, মানে সকালে যে ক্লাসে, সেটা কারকটা আমি আগে শেষ করব, মানে যতটা পারবো শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক।